নমস্কার, আমি শঙ্কর দত্ত আর আপনারা দেখছেন টকস উইথ শঙ্কর। আজকের আমরা এমন এক অতিথিকে হাজির করেছি মানে যার পরিচয় দিয়ে শেষ করা যাবে না। তিনি একাধারে সমাজসেবী, অন্যদিকে বিশিষ্ট নামজাদা চিকিৎসক। শুধু হোমিওপ্যাথি না, হোমিওপ্যাথির সঙ্গে ন্যাচারোপ্যাথি, হিলিং ট্রিটমেন্ট এরকম অনেক কিছু তিনি করে থাকেন। প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেন। একই সঙ্গে তিনি বর্তমান রাজ্য বিজেপির একজন কার্যকর্তা এবং তিনি উত্তর কলকাতা বিজেপির ডাক্তার সেলের কনভেনার, ডাক্তার অভয় কুমার তেওয়ারি। একই সঙ্গে তিনি রাজ্য বিজেপির একজন কার্যকর্তা এবং তিনি কলকাতা উত্তরের ডাক্তার সেলের কনভেনার, ডাক্তার অভয় কুমার তেওয়ারি। তা আমি সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাব। মানে পডকাস্ট এমনি যেমন হয় যে আমরা ঘরোয়া আড্ডা, তার কথা, বর্তমান রাজনীতি, বর্তমান প্রেক্ষিত, নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার আসার পরে তারা কি কাজ করছেন, কি ভাবছেন, সেই সব সামগ্রিক বিষয় নিয়ে আমরা চলে যাব। আমি প্রথমে শুরুতেই ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আপনি তো হোমিওপ্যাথি চিকিৎসক, দীর্ঘদিন এই জগতের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে আমি একদম স্বাস্থ্য নিয়ে একটা প্রশ্ন করি। চিকিৎসা ব্যবস্থার একটা মানে দুর্মূল্য বাজার হয়ে গেছে, বিশেষ করে ওষুধপত্র, অ্যালোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে। এবং মানে স্পেশাল ট্রিটমেন্টের জন্য যে সমস্ত ওষুধপত্র লাগে, সাধারণ মানুষের সেগুলো নাভিশ্বাস উঠে যাচ্ছে। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা ধরুন আপনারা যেগুলো করেন ন্যাচারোপ্যাথি, হিলিং ট্রিটমেন্টে, এইগুলো কতটা এখন প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে? এই আপনি খুব ভালো বর্তমান পরিস্থিতিতে খুব ভালো কোশ্চেন করেছেন। এটার জন্যে দেখুন, আমাদের যেটা পুরোনো দিনের চিকিৎসা ছিল, আমাদের আয়ুর্বেদে ঋষিমুনিদের ট্রিটমেন্ট, এই যে যত হিলিংগুলো বলুন, আপনার রেকি, প্রাণিক হিলিং, ডিস্টেন্স থেরাপি, সিরিয়োগা হিলিং, এগুলো আমাদের অরিজিন কিন্তু এনসেন্ট টাইম থেকেই। ঠিক। বিভিন্ন চক্রা এনার্জিসগুলোকে ব্যালেন্স করে এটা যদি আমরা রেগুলার মেডিটেশনের মাধ্যমে করতে থাকি, তাহলে আপনার বডি এনার্জি ব্যালেন্স থাকবে, আপনার লাইফে কোনো প্রবলেমই আসবে না। এই তাহলে ফিজিক্যাল আপনার ডিজিজই হবে না, তাহলে আপনার প্রয়োজন হবে না। এবার ধরুন আমরা আজকাল যেটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, ওইখানে আমাদের পক্ষে সম্ভব হয় না ডেইলি প্র্যাকটিস করা। তাহলে কি হয় কি আমরা অসুবিধায় পড়ি, ডিজিজ হয়, সেটাও কেয়ার করি না। যদি ঠিক সময়ে কেয়ার করি তাহলে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বেস্ট আছে। ইভেন এইরকম অনেক জায়গা আছে যেখানে আমাদের মডার্ন মেডিসিন ফেল হয়ে যাচ্ছে, ওইখানে আমাদের আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক হচ্ছে। এবার ম্যাক্সিমাম লোক অ্যালোপ্যাথি প্র্যাকটিস অভ্যস্ত, ওই ওষুধ খেয়ে ইমিডিয়েট রিলিফ নিতে হবে। তার জন্য আমাদের বেস্ট মানে বিজেপি গভর্নমেন্ট, মাননীয় মোদিজি প্রধানমন্ত্রী, উনি জন ঔষধি যেটা চালু করেছেন, ওইখানে খুব ন্যায্য মূল্যে প্রায় প্রত্যেকটা 40 থেকে মেডিসিনে 90%। হ্যাঁ, মিনিমাম 70-80% ডিসকাউন্টে মেডিসিন পেয়ে যাচ্ছে। আমাদের যেটা আচ্ছা, শাশ্বতদার এখানটা আপনি জনঔষধি কথা বললেন ডাক্তারবাবু, একটা আমাকে বলুন, মানে কনফার্ম করুন যে জনঔষধির যে ওষুধ এবং বাজারে যে ওষুধ পাওয়া যায় ওগুলো তো জেনেরিক ওষুধ। হ্যাঁ, তো মানে এই ওষুধগুলোর সঙ্গে কোনো ডিফারেন্স আছে নাকি কোয়ালিটির দিক থেকে একই? না না, কোয়ালিটি দিক থেকে একই। আর প্লাস এটা সবাই, ধরুন আমার বাড়িতে যদি 2-3টে পেশেন্ট হয়, তাহলে মিনিমাম আপনার পার মান্থ মেডিসিনের বিল 3,000-4,000 টাকা ক্রস হবে। এবার এইটাই যদি আমি জনঔষধি থেকে সেম যেটা সল্ট আছে, ওই সেম সল্ট নিয়ে আমি যদি ওষুধটা কিনি, তাহলে এইটা আপনার ম্যাক্সিমাম 800 থেকে 1,000 টাকা নেমে আসবে। তাহলে প্রত্যেক মাসে আপনার বাড়িতে 2-3 হাজার টাকা সেভিং শুরু হলো। এবার কি হচ্ছে কি, আপনি যে প্রশ্নটা করলেন, এইটা 100% দায়িত্ব নিয়ে আপনি মেডিসিনটা ইউজ করুন। যদি এক মাসে আপনি রিপোর্টগুলো দেখুন, যদি আপনার রিপোর্টগুলো ঠিক মতন রেসপন্স করছে না, তাহলে কমপ্লেন করুন। কেন আমাদের সেন্ট্রাল এজেন্সি থেকে প্রত্যেকটা ড্রাগ অ্যাপ্রুভ করে জনঔষধিতে আসে। আচ্ছা। মানে এটা ইউজ করতে আপনার কোনো ভয়ের কারণ ভয়ের নেই। কারণ নেই। না, আপনি
এটা আমরা যে অনেকে প্রমোট ভাবে কি করছি। জন ঔষধি থেকে কিনবো হ্যাঁ, মানে কম সস্তা দাম, ওষুধ, সস্তা, তাহলে হ্যাঁ। তো খারাপ জিনিস। না, কিন্তু এটা আমাদের সবাই মানুষের কাছে পৌঁছতে হবে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে দেখুন না, ভেলোরে ম্যাক্সিমাম পেশেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের বিভিন্ন প্রান্তে যেখানে চিকিৎসা ব্যবস্থা আছে ভালো, ওইখানে ওয়েস্ট বেঙ্গলে লোকে ছুটে আসছে। তাহলে আমাদের স্বাস্থ্য উপরে বিশেষ ধ্যান দিতে হবে। লাস্ট যে 15 বছর সরকার ছিল, আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমাদের হেলথ মিনিস্টার বলছিলেন কি মানে সপ্তাহে একদিন যেতেন, যেটা প্রতিমন্ত্রী উনি, মেন হেলথ মিনিস্টার যেটা মাননীয় ছিলেন, উনি কোনোদিন অফিসেই ঢোকেননি। তাহলে অতটা ইগনোর করা হয়েছে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে, তাহলে মানুষকে আজকে ভুগতে হচ্ছে। কিন্তু এখন যেটা ইমপ্রুভমেন্ট আমরা আনছি, আপনারা জনঔষধি একদম ইউজ করুন। তার সাথে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আলাদা আইস ডিপার্টমেন্টও করা হবে, হোমিওপ্যাথি চিকিৎসাও ফ্রিতে গভর্নমেন্টের জায়গা অ্যাভেলেবল আছে, প্রাইভেটেও আমরা করছি। আপনারা এটা ইউজ করুন। আর আগামী দিন ওয়েস্ট বেঙ্গল মানে একটা একটা সাংঘাতিক কথা আপনি বললেন যে আগের সরকার 15 বছরে হেলথকে একটা টোটালি ইগনোর ইগনোর করেছে, করেছে হ্যাঁ। এবং সেটার উদাহরণই বোধহয় অভয়াকাণ্ড। ওইটা তো আর বলবেন না, ওইটা তো মানে সব রকম যদি মানে একটা সন্ত্রাস যদি চরম লেভেলে উঠে যায়, তাহলে ওইটাই আমি খুবই দুঃখিত কি ওইটা আমার এরিয়ার মধ্যেই হয়েছিল। আর আমরা সেরকম ন্যায় ব্যবস্থা ঠিক মতন বাঁচাতে তো পারিনি, কিন্তু ঠিক মতন ওনাকে ন্যায়ও করিয়ে দিতে পারিনি। বিভিন্ন রকম ইয়েগুলোকে ডিস্টার্ব করা হয়েছে, যে আমি শুনেছি সবুজগুলো। সারা বছর আপনি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেন, আপনি হ্যাঁ, লায়ন্স ক্লাবের সঙ্গেও যুক্ত বা হ্যাঁ, রোটারি ক্লাবের সঙ্গে। রোটারি সাথে। তাছাড়াও আপনি কোভিডের সময় প্রচুর কাজ করেছেন, এমনি যখনই ডিজাস্টার হয় আপনি ছুটে যান, প্রচুর একদম, কাজ করেন, হ্যাঁ, এটা আমরা জানি। তো মানে আপনার এই কাজের ভাবনাগুলো কোথা থেকে এলো, মানে শুরুয়াতটা কিভাবে হলো? এইটা শুরুয়াতটা আমার বাবা, অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে আমরা যা দেখে এসেছি না, আমার বাবা রামচরিতমানসের উপরে উনি ব্যাখ্যান দিতেন। ওকে। আর নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করা ওনার কাছ থেকে আমরা শিখেছি। মানে ধরুন ওনার কাছে কেউ কোনো টাকা নিয়ে আসতো, এইটা মহারান, তো আমাদের একটা বেলেঘাটাতে ওনার রোজ সকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা রামের চরিত্র নিয়ে ওনার বার্তা চলতো। ওইখানে উনি কোনো রেজিস্ট্রেশন ছাড়া একটা সংগঠন করে রেখেছেন। ওইটা এখনও আপনি বেলেঘাটা গিয়ে দেখতে পারবেন, হনুমান মন্দিরে চলে ওনার ইয়ে করা। উনি এখন নেই, 2 বছর হয়ে গেছে, উনি মারা গেছেন। তো ওনার কাছ থেকে দেখতাম আমরা কি ভাই কীভাবে ছোট টাকার মধ্যে 200-500 টাকা দিয়েও মানুষকে মানুষ হেল্প উপকার করে যায়। করা যায়। তো ওইটাই বড় হয়ে আমরা এখন অল ওভার ইন্ডিয়াতে প্রায় 20-22টা রাজ্যে আমি কাজ যুক্ত করছে। আছি সোশ্যাল ওয়ার্কে। আপনি তো রাজ্যের বাইরে প্রচুর কাজ করেন একদম একদম দাদা। এবং ইউপিতেও অনেক কাজ করেছেন আপনি। ইউপিতে করেছি, নর্থ ইস্টে করি। আমি মাসে ধরুন 20-22 দিন তো বাইরেই থাকি, এরকম সিচুয়েশন থাকে না। আপনার মধ্যে মানে চেহারার মধ্যে একটা সাধক সাধক ভাব আছে, মানে সাত্ত্বিক ভাব, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা দারুণ মিল আছে। এটা শোনেন কোথাও, মানে কেউ বলে আপনাকে অমিত শাহর মতো আপনাকে দেখতে? না না, অনেকে তো বন্ধু বান্ধবরা বলে, কিন্তু দেখুন অমিত শাহজি তো একটা আমাদের ইন্ডিয়া একটা পলিটিক্যাল জায়ান্ট, উনি লিভিং লেজেন্ড আছেন। তো ওনার সাথে আমার কম্পেয়ার কোথাও মানায় না, না। মুখের মিলটা আছে। মুখে মিলটা সেটা ভগবান আপনি দিয়েছে তাকে অনুসারী, তাকে অনুসরণ হ্যাঁ, করেন। নিশ্চয়ই। আজকে আমার পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্সের মধ্যে দুজনকে তো আমি আইডিয়াল হিসাবে মানি, একজন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর প্লাস অমিত শাহজি। তো এটা আমার সৌভাগ্য কি ওনার কিছুটা আমার ফেসের সাথে মিল আছে, কিছুটা গুণে মিল হয়ে যায়, তাহলে আমিও কিছু ভারত মাতার জন্য করতে পারি। আর সাধকের ব্যাপারে দাদা, আমি প্রচুর সাধনা নিজে করেছি, টাইম দিয়েছি। স্পিরিচুয়ালিটি না থাকলে আপনি রিয়েল লাইফে কিছু করতে পারবেন পারা না। যাবে না। মানুষের জন্য যেটা কিছু করার দরকার আছে, এই ভাবটাই আসবে না। আমি নিজে দাদা শ্রীবিদ্যা সাধক, একটা উচ্চকোটি সাধনা সাধনা করেছেন আপনি। এইটা আমরা রেগুলার প্র্যাকটিস করি। আর আদরণীয় শিবানন্দজি বাবার থেকে আমি দীক্ষিত। তো ওইটা আজকে খুব একটা স্ট্রেসফুল লাইফ প্রতিটা মানুষ, যারা ক্যারিয়ারিস্ট, কাজে কর্মে যাচ্ছে, যারা স্টুডেন্ট,
তারাও ট্রেসের মধ্যে থাকছে, এবং যারা বয়স হচ্ছে তারাও ট্রেসের মধ্যে আছে। এই জায়গাটাকে কভার আপ করা যায়, মানুষ কীভাবে চিয়ার আপ থাকবে, মানে আপনি যে এইসব ট্রিটমেন্টগুলো করেন এবং এই যে সাধনার কথা বললেন, যোগ ধ্যান এগুলোর কথা বললেন। না, এর মধ্যে সঙ্গে না একটা জিনিস আছে কি আমরা যখনই নিজেকে ভগবান থেকে আলাদা করে দিই, নিজের সোর্স থেকে আলাদা করে দিই কি আমি এইটা করছি, আজকে ধরুন এই ইন্টারভিউটা আপনি নিচ্ছেন বা আমি এখানে বসে দিচ্ছি, এইটা আমরা মাত্র নিমিত্ত মাত্র, মানে আমরা একটা যেরকম এই মাইক্রোফোন দিয়ে আমাদের আওয়াজটা বিভিন্ন জায়গায় যেতে চায়, তো ভগবানই নিজের কাজগুলো আমাদের মারফতে করিয়ে নেন। তো আমরা যে নিজের ডেলি লাইফে কাজগুলো করতে যাই সেটা ওনাকে মাঝখানে রাখতে হবে কি উনি ভাইব্রেট করেন, উনি হ্যাঁ ভাইব্রেট করেন কি সবসময়। ভাই আমি তোমার যন্ত্র, তুমি আমার মারফতে যেটা কাজটা করাতে চাও ওইটা করো ভালোভাবে, তাহলে আপনার লাইফে কোনো দিন রিগ্রেট হবে না, কোনো দিন গ্রিফ হবে না। আলটিমেটলি আমি এটা করি, রাত্রিবেলা গিয়ে ভগবানে দিয়ে দিই কি যা করালে আজকে সারা দিনটা তোমারকে সমর্পণ, তারপর আরামসে ঘুম এসে যায়, আরামসে সকালবেলা উঠে আবার মানে সাধনা আপনার বক্তব্য হচ্ছে যে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়াটা উচিত। একদম। একদম। ওইটা ছাড়া আপনি চিন্তা করুন না, ধরুন আপনি কোথাও ধরুন এই কোম্পানির সঙ্গে আপনি যুক্ত আছেন, আপনি বাইরে কোথাও ট্যুরে গেছেন, তো আপনার কোনো প্রবলেম হলে তো এই কোম্পানির লোককে আগে জানাবেন, তো বা আগে কলেজ লাইফে মা বাবাকে জানাতেন। তো সেই রকম আমরা পৃথিবীতে তো নিজেরা আছিনি, তো ভগবান যখন আমাদেরকে পাঠিয়েছে, তো ভাই আমাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে তাকে ডেলি প্রে মাধ্যমে, যেটা পুজো 2 মিনিটের জন্য জানাও না কি আজকে আমার এই কাজ আছে, প্রেয়ারটা করতে হবে তার কাছে। ওনার সামনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে মনে কথা বলুন না, শ্লোক পাঠ করার কোনো দরকার নেই, খুব ইজিলি অ্যাভেলেবল, আর উনি ভীষণ সাপোর্ট করেন। ওই যে এই মুহূর্তে আপনার কি কি কাজ চলছে? আমার এই মুহূর্তে পার্সোনাল তো কিছুই চলছে না, মানে একটা politically আমি হ্যাঁ বলছি, আপনি তো দায়িত্বে না না আছেন। একটা আমার ইয়ে আছে আপনার হোমিও সেন্টার নামে, আমি বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়াতে ওর ব্রাঞ্চেস করার চেষ্টায় আছি, ওটা 5 বছর আমার একটা প্রোগ্রাম আছে, প্লাস বিজেপি পার্টির সঙ্গে ডিপলি ইনভলভ আছি, বিভিন্ন জায়গায় যেখানে ইলেকশন হয় ওইখানে আমরা যাই, কাজ করি, যেটা পার্টি দায়িত্ব দেয় সংঘ থেকেও আমরা অ্যাটাচ। আর বাদবাকি এখন মেন ফোকাসটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলে যতটা মানুষের সেবা করা যায়, কেন এই 4 মে আগে কোনো আমাদের সেরকম মাথায় হেডেক ছিল না, কিন্তু যখন থেকে মানুষ আমাদের বিশ্বাস করে অত সুন্দর মেজরিটি দিয়ে গভর্নমেন্ট ফরমেশন তখন করিয়ে দায়িত্বটা দিয়েছে, অনেক বেড়ে যায়। অনেক দায়িত্ব বেড়ে গেছে। আর এইটা আমি মনে করি, অন্যান্যরা কীভাবে সেটা জানি না, কি এটা শুধু যারা মন্ত্রী হয়েছেন বা যারা পাওয়ারে আছেন তাদের জন্যে না, আমি মনে করি প্রত্যেকটা বিজেপি কার্যকর্তা এটার দায়িত্ব কি ভাই আমাদের পাশে বাড়িটা কী অসুবিধা সুবিধা হচ্ছে এরকম কোনো কাজ না হয় যাতে আমাদের নাম খারাপ হয়, কেন আমাদের একটা দীর্ঘ দিনে ইতিহাস আছে, আমরা আমাদের স্তম্ভে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছে, ওনাদের মার্গদর্শনে এই বিজেপি পুরো পার্টিটা চলে, অনেকগুলো অর্গানাইজেশন চলে। আজকে আমরা যেটা বলি কি গর্ব সে কহো হাম হিন্দু হ্যাঁ, তো এই হিন্দু ভাবনাটা একটা বেস আছে, এটা ধরে রাখতে হবে, এটা আমি এটা সবাইকে রাষ্ট্রবাদী একটা ব্যাপার আছে একদম কে আপনি দেশ বললেন সবার যে উপরে। যে মানে ভালো কাজ করতে হবে এসব। শুভেন্দু অধিকারী অনেক হুঙ্কার দিচ্ছেন, প্রচুর কাজ করছেন, একদম। একদম নিশ্চিন্তে বলা যায়, হুম। এবং প্রচুর আইনও আসছে বিধানসভায়, যেমন একদম। গন্ডা দমন হ্যাঁ, আইন, এটা নারী এসে সুরক্ষা আইন, গেছে এগুলো এবার। এসছে, কিন্তু তারপরেও রেপ কমছে না। তারপরেও আপনাদেরই বিজেপি কার্যকর্তা তারাও ডিম থেরাপির শিকার হয়ে যাচ্ছে। অর্থাৎ হ্যাঁ, যেমন গতকালকে একটা হয়েছে, এতদিন হ্যাঁ। ধরে তৃণমূল ডিম থেরাপির শিকার হচ্ছিল, তৃণমূলকে মারা হচ্ছিল, কিন্তু এত কিছু সংস্কার, এত কিছু উদ্ধার করার পরে বিজেপির নেতাকে ডিম মারতে হচ্ছে কেন? না না মানে তার মানে এইখানে একটা শিক্ষা নেওয়ার জিনিস আছে দাদা। দেখুন এই 4 তারিখে পরে যে ডিম থেরাপিটা শুরু হয়েছে, ওই ডিম থেরাপি মানে একটাই আমার মনে হয় কি একটাই চেকিং পয়েন্ট আছে কি কোনো মানে দুর্নীতি আমরা বরদাস্ত করব না, যদি দরকার হয় মানে আমাদের পার্টির লোকেরাও যদি দুর্নীতির সাথে যুক্ত থাকছে, আমাদের শ্রমিকদা বলেছিলেন কি পুলিশ কর্তাদেরকে একটা ওনার বিশাল ভাইরাল হয়েছিল ইয়েটা
এই স্পিচটা হুম কি ডিম থেরাপিটা আটকান, তো উনারা বললেন কোনো মেশিন নেই আর কারো পকেটে হাত দিয়ে তো হ্যাঁ, ওটা টেস্ট করা যায় না। কিন্তু এইখানে আমাদের দায়িত্ব যেটা বললাম না, আমাদেরকে সাবধান হতে হবে। মানে আগেকার যে দুর্নীতি করে যেভাবে 15 বছর সরকার চলেছিল, সেভাবে বিজেপি কোনো নেতা ভাববেন না। ভাই আমরা সেবা করার জন্য এসছি, আমাদেরকে খেটে খেতে কিন্তু হবে। আপনারা কি জানেন মফস্বলে, গ্রামে, পল্লীতে ও বিভিন্ন ওয়ার্ডে যারা তৃণমূলের হয়ে সিন্ডিকেট চালাতো, হুম হুম। যারা গুন্ডামি করতো, তারাই অনেক ক্ষেত্রে সেটিং হয়ে যাচ্ছে বিজেপির লোকাল লিডারদের ধরে বা বিধায়কদের ধরে, এরকম খবর আপনার কাছে আসে আপনাদের কাছে? দেখুন এইটা তো মানে একটা চিন্তা বিষয় আছে, এরকম কিছু কিছু জায়গা আমিও মানে তারা শুনেছি। অফিসিয়ালি পার্টিতে জয়েন করছে না, শ্রমিকদের একটা নির্দেশ আছে, স্ট্রং নির্দেশ নিচ্ছে হ্যাঁ না, হ্যাঁ। কিন্তু ভিতরে ভিতরে এলাকা ভিত্তিক কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এই অভিযোগ আমাদের কাছেও আসে। না না, এইটা তো শ্রমিকদা নিজেই আপনাদের মিডিয়ার সামনেই বলেছিলেন কি যদি এরকম কোনো প্রুফ পান তাহলে আপনারা সামনে নিয়ে আসুন। এইটা মানে আমাদের কন্ডেম করছি, এরকম যদি কাজে কেউ লিপ্ত থাকছে তার উচিত কি ভাই এটা অ্যাভয়েড করা। কেন মানুষ আমাদেরকে প্রচুর আশা নিয়ে এনেছে, আর যদি সেম জিনিসটা আমরা রিপিট করি, সেম জিনিসটাকে আমরা প্রোৎসাহন দিই, তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে? তো এইটা অ্যাভয়েড করা, এরকম কার্যকলাপ থেকে আশা করি আমাদের বিজেপি যারা আছে দায়িত্বে তারা অ্যাভয়েড করবেন। আর যদি এরকম আপনাদের কাছে কোথাও সংজ্ঞান আছে, আমাদের আনুশাসনিক কমিটি আছে, স্ট্রং অ্যাকশনও নেওয়া হচ্ছে। 2-3 জনকে বারও করা হয়েছিল এরকম কিছু প্রুফ পেলে। তো এরকম অ্যাভয়েড সিচুয়েশনগুলোকে করতে হবে। প্রলোভন সবার কাছেই আসে, যারা পাওয়ারে আমি আসবে দুটো তাদের। প্রশ্ন করব। হুম আপনাদের ঘোষিত নীতি হচ্ছে তৃণমূলকে দলে নেওয়া যাবে না, হুম হুম এবং বিজেপির কাছাকাছি তৃণমূলের লোকজন ঘেঁষাঘেঁষি করবে না। হুম হুম তো দুভাবে এখন বিজেপি তৃণমূলকে দুভাবে কন্ট্রোল করছে বলে অভিযোগ, সেটা তৃণমূলের লোকেরাই করছে, এবং বিজেপির এক স্তরের এক শ্রেণীর মানুষও বুঝতে পারছে। একটা হচ্ছে আপনারা তৃণমূলকে নেবেন না, কিন্তু বিজেপির তৃণমূলের রাজ্যসভার 3জন সাংসদকে আপনারা অনায়াসে, তারা ভালো তৃণমূল সাজিয়ে তাদের রাজ্যসভায় পাঠানো হলো, এবং পরবর্তীকালে কোয়েল মল্লিকও যাওয়ার পথেই আছে, অলরেডি তিনি দেখা করে নিয়েছেন আপনাদের এক কেন্দ্রীয় নেতার সঙ্গে। আর 2 নম্বর, ঋতব্রত তৃণমূল এবং মমতা তৃণমূল যে ব্যাপারটা হয়েছে কালীঘাটপন্থী, এই ঋতব্রত তৃণমূলটাকেও বকলমে বলা হচ্ছে এটা কালীঘাটপন্থী তৃণমূলরাই বলছে, বিজেপি, সিপিএম বলছে এবং কংগ্রেস বলছে যে রাজ্য সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ ওই তৃণমূলটা উঠিয়ে এই তৃণমূল হলে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ অ্যাকশন নেওয়া হবে না, অর্থাৎ বেঁচে যাবে, এরকম একটা ধারণা চলছে। অর্থাৎ ঋতব্রত তৃণমূল মানে এটা মমতা ব্যানার্জি বলছে যে বিজেপির বি টিম। এই দুটোর ব্যাখ্যা কীভাবে আপনি দেবেন একজন নেতা হিসেবে? দেখুন, আইন নিজে কাজ নিজের মতন করবে, ওইখানে কেউ আমাদের বিজেপিও ইন্টারফেয়ার করতে যাবে না বা সেন্ট্রাল কমিটিও ইন্টারফেয়ার করতে যাবে না। আর দেখা সাক্ষাৎকার তো সৌজন্যমূলক যে কোনো জায়গায় হতেই পারে। আর যেটা বলছেন কি আমরা ভালো তৃণমূল সাজিয়ে এদেরকে নিয়ে নিয়েছি, না, ওনাদের বিবেকে লেগেছে, ওনারা আগে রিজাইন করেছেন, ঠিক আছে, রাজ্যসভা রানিং এমপি থেকে ওনারা রিজাইন করেছেন, তারপর উনি 3জন মিলে মোদিজি নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। তো সেটাকে আমরা সম্মান করেছি। এর মধ্যে একজন আসাম থেকে এসছেন, ওনার লিডারশিপে ভালো এক্সপিরিয়েন্স আছে, তো আমরা ওনাকে আবার রাজ্যসভা পাঠানো, যে আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, তার জন্য আমরা প্রস্তুত আছি। এবার যেটা আপনার কালীঘাটপন্থী আর রীতিগত তৃণমূল, এইটা দেখুন, এইটা সময় বলবে, ফিউচারে দেখা যাবে কি তাদের এগেনস্টে অ্যাকশন হচ্ছে কি হচ্ছে না। তৃণমূল আর কংগ্রেস তো ভাই এই রাজ্যটাকে যে জায়গায় সিপিএমের থেকেও রেকর্ড ভেঙে দিয়েছিল, কেন এইটা ভুললে চলবে না কি 2011 যখন দিদি এসছিলেন তখন কংগ্রেসও তার সঙ্গী ছিল। এবার দিদি ওই কংগ্রেসটাকে কিভাবে লাথি মেরে কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিলেন, এবার ওনারা এখন দিদি দরদি হয়ে আমাদের উপরে কোশ্চেন তুলছেন, এটাও একটা আশ্চর্যজনক বিষয়। এবার দেখুন, আমরা রীতিগতকে বলতে যাইনি কি ভাই তুমি আমাদের হিসাবে কাজ করো। এবার
ওনার বিবেক জেগেছে, ওনার মধ্যে মানসিকতা জেগেছে কি ভাই ওনাদের জাল সাইন অনেকগুলো ম্যাটার হয়েছিল, ওদের ইন্টারনাল ক্লাসে ওরা ভেঙে পড়েছে। একটা যে কোনো গুব্বারাকে আপনি শুধু পাম্প দিতে থাকুন তো ফেটেই যাবে। তো অতদিন আমার পার্সোনাল এটা ফিলিং কি 15 বছর মাননীয় আর ভাইপো যেটা প্রেসার ছিল সব এমএলএ এমপি সবাই নিতে পারছিল, বাধ্য হয় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নিচ্ছিল। কিন্তু যেই 4 তারিখে পাল্টা ইয়ে হয়ে গেছে, সরকার চেঞ্জ হয়ে গেছে, আর কেউ প্রেশার নিতে চাইছে না, সেই জন্য তারই পরিণাম এটা রীতিমতো টিএমসি এর থেকে। গত 15 বছরে এবং তার আগে 34 বছর সিপিএমের যেমন রাজ্যে একটা বিপুল পরিমাণ বেকারত্বের একটা একদম। ব্যাপার রয়েছে, এটা সবাই একমত। মানতে হ্যাঁ, বাধ্য হবে। তার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে, যারা গুজরাটে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে, এমনকি বিহারে গিয়েও কাজ করছে বাংলা 100 থেকে, যেখানে বাংলাতে লোকে কাজ করতে আসছে। আপনার মানে এই যে সরকার ডবল ইঞ্জিন সরকার এলো, তাতে কি মনে হয়, মানে আপনি কি বলেন যে এই সমস্যাটা মানে আগামী দিনে খুব তাড়াতাড়ি দ্রুত মিটতে চলেছে? একদম। আমি খুবই আশাবাদী কি আমরা খুব শীঘ্রই ভালো পারফরমেন্স করব। এখন 60-62 দিনে আমাদের সরকারের আয়ু, তার মধ্যে অলরেডি 3,000 কোটি টাকা নিবেশ হয়ে গেছে ইনভেস্ট রাজ্যে। হয়ে গেছে, হ্যাঁ। আরও কালকেই তো রোজই একটা 15,000 কালকে কোটি 15,000 টাকা রোজই ইনভেস্ট হচ্ছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন আমুলের প্ল্যান্টটা হ্যাঁ, 800 হ্যাঁ, কোটি হ্যাঁ। টাকা ইয়ে করতে। দেখুন একটা 50 বছরে যে কালটা আমরা কাটিয়েছি, 34 আর 15 বছরটা নিয়ে, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়ালি বেঙ্গল যেখানে আমাদের বলা হতো কি মানে যেটা বেঙ্গল আজকে ভাবে গোটা ইন্ডিয়া পরের দিনটা ভাবে, সেই জায়গা থেকে আমরা কোথায় পিছিয়ে চলে এসেছি। ঠিক, আমাদের সোনার বাংলা বলা হতো। ঠিক। আমার 3-4টা জেনারেশন আগে ওনারা কাজ করতে বেঙ্গলে এসেছিলেন, আজকে আমরা এখানে টোটালি এস্টাবলিশ হয়ে গেছি। তো কাজ করে আমরা এখান থেকে পারফরমেন্স করে গ্রোথ করেছি, গ্রোথ করে ডেভেলপমেন্ট হয়েছে, এখানে ডেভেলপমেন্টে আমরা পার্ট আছি। তো সেই আশাবাদী আমি আছি কি আমাদের এই রাষ্ট্রবাদী সরকার যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা লিড করছেন, বা আদার যে সেন্ট্রালের সাপোর্ট নিয়ে ডাবল ইঞ্জিন যে সরকার চলছে, আগামী রোজগারের জন্যে খুব একটা বিচার হবে, লোন ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল হবে। আমরা এন্টারপ্রেনার্স ম্যাক্সিমামটা তৈরি করতে চাই, হেলথ সেক্টর থেকে নিয়ে ইন্ডাস্ট্রিতে আমরা বিশাল একটা গ্রোথ, মানে টার্গেট আমার অ্যাজ এ বিজেপি কর্মী হিসাবে আমার তো ইচ্ছা আছে এইখানে কি একটা বেঙ্গল নাম্বার 1। এইখানে একটা প্রশ্ন আমার, হ্যাঁ ওই যে সেটা হচ্ছে যে বাংলার মুসলমান সম্প্রদায় যারা হ্যাঁ মাইনরিটি, হ্যাঁ তারা কি একটু মানে আপনাদের সরকার আসার পরে, বিজেপি সরকার বা ডবল ইঞ্জিন সরকার, এখনো কি একটু ভয়ে আছে? মানে আমি কিন্তু এই অভিযোগটা পাই বিভিন্ন প্রান্ত থেকে, আচ্ছা যে আচ্ছা। আমাদের বোধহয় বিজেপি সেইভাবে গুরুত্ব দেবে না, মুসলমান দেখলেই একটা ব্যাপার স্যাপার। তাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে আদৌ? দেখুন দাদা, এইটা একটা প্রোপাগেন্ডা যেটা অপোজিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবার দেখুন যারা রাষ্ট্রবাদী সরকার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কি যারা রাষ্ট্রীয় মানে এখানে জন্মেছে, হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ জন্মেছে। পশ্চিমবঙ্গে জন্মেছে, বা বিভিন্ন প্রান্তে আজকে শুধু বেঙ্গলে তো বিজেপি সরকার আসেনি, ইউপিতে চলছে, ওইখানকার মুসলিমদের কন্ডিশন দেখুন। গুজরাটে আজকে কত বছর ধরে আমাদের সরকার, ওইখানে ওদের ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখুন, সোশিও স্টেটাস দেখুন, ওইটা নিয়ে শিক্ষা নিন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু রোহিঙ্গা বাংলাদেশি যারা ঘুষপেঠিয়া হিসাবে এসে আমাদের রাজ্যে থেকে আমাদের রাজ্য ইয়েটা ইন্টিগ্রিটিটাকে চ্যালেঞ্জ করবে, দেশের নামে চ্যালেঞ্জ করবে, ফলস মাদ্রাসা চালাবে, মাদ্রাসাতে অন্যান্য জিনিসগুলো চালাবে, তাদের কপালে দুঃখ আছে, এটাই বলা ওই যেতে যেমন পারে। লাস্ট প্রশ্ন, মানে আমাদের হ্যাঁ, সময় হয়ে হ্যাঁ, এসেছে, হ্যাঁ, কথা বলতে বলতে হ্যাঁ, আধ ঘন্টা কখন পেরিয়ে গেছে হ্যাঁ, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আসলে বলতে বলতে অনেক কথা বলা যায়, হ্যাঁ, আপনারা হ্যাঁ, অনেক কথা শুনতে আমার ইচ্ছেও করছে, কিন্তু সময় বড় বাধা, কোনো আমাদের অসুবিধা আধ নেই। ঘন্টায় আটকে আছি আমরা। হুম, তো এই যে বিজেপি সরকারে এসছে, অনেক বিধায়ক আপনাদের সব কিছু, কিন্তু আপনাদের তো মানে জেলা স্তরে, গ্রাম স্তরে এখন সেই অর্থে সংগঠন তৈরি হয়নি। মানে সংগঠন করতে গেলে তো সেই তৃণমূলের লোকজনকেই লাগবে, কারণ তাদের সংগঠন কিন্তু পাকা আছে, কারণ তারা পঞ্চায়েত লেভেলে তারা এখনও রয়েছে, জেলা পরিষদে তারা রয়েছে, ব্লক লেভেলে তারাই রয়েছে। তাহলে সেই সংগঠনগুলো মেরামত, তাহলে আলটিমেটলি তো তৃণমূলকে, কারণ নতুন করে তো মানুষ জন্মে আর বিজেপি হবে না। না না, এখানে আপনারা নিশ্চিন্ত থাকুন।
সিপিএম থেকে লোকজন এসে তৃণমূল তৈরি হয়েছিল স্ট্রং লেভেলে। আর এবার যেটা তৃণমূল নেতাদের ধারণা বা আপনি অ্যাজ এ সাংবাদিকও আপনাদের ধারণা, এই বিজেপির তৃণমূলীকরণ কোনোদিনই হবে না। আচ্ছা, আমাদের আরএসএসে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা স্তরে বিভিন্ন শাখা, মিনিমাম 15টা থেকে 20টা ইউনিট আমাদের অ্যাক্টিভলি, দুর্গা বাহিনী, কাজ করছে। এবিপি, এরকম অনেকগুলো অর্গানাইজেশন প্রচুর। আছে কাজ করছে। তারা এখনো হিন্দুত্ববাদী অনেক সংগঠন, হ্যাঁ, হিন্দুত্ববাদী না হিন্দুবাদী না, মুসলিমদের জন্য এই আপনার কি বলে রাষ্ট্রীয় মুসলিম সংঘ আছে, মাননীয় ডক্টর ইন্দ্রেশ কুমারজি ওইটা চালাচ্ছেন। ঠিক ঠিক ঠিক। তো ওইখানে যারা বিজেপি ডাইরেক্টলি আসতে বাধা পাচ্ছে তারা ওইখান দিয়ে কাজ করুক। আচ্ছা, কেন আমাদের মোহন ভাগবতজি তো প্রত্যেককে হিন্দু হিসাবে দেখেন। ঠিক। এই যেটা বলতে চাইছি কি, আমাদের বিজেপিতে আমাদের পুরনো কার্যকর্তারা যারা এখন ইনঅ্যাক্টিভ হয়েছিলেন ওরা এখন অ্যাক্টিভ হচ্ছেন। আর কোনো জায়গায় আপনি ওই তৃণমূলে পুরনো মানে যে স্টাইল অফ ওয়ার্কিং ওইটা পাবেন না। যদি কোথাও কেউ আসে সেটা একটা রেয়ার মানে এক্সাম্পল হবে। আমরা পুরো নতুন আমাদের টিম দিয়েই সামনে কেএমসি ইলেকশনে দেখবেন তৃণমূল থেকে একটাও ক্যান্ডিডেট হবে না, সব আমাদের বিজেপি বা আরএসএস ওরিয়েন্টেড। অনেক অনেক ধন্যবাদ ওই, মানে আপনার- অনেক কথা বললেন, মানে আরো কথা শোনার ইচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, আবার আবার কোনো আপনি একটা- ডাকবেন, আবার আমি আমাদের প্রস্তুত হয়ে টক যাব। সুইট শঙ্কর, আপনাকে আমন্ত্রণ অবশ্যই ভবিষ্যতে জানাবো। আজকের মতো অসংখ্য ভালো থাকবেন। ধন্যবাদ আপনার এই শ্রোতা বন্ধুদের, ধন্যবাদ, থ্যাংক ইউ।